শেরেবাংলা নগরের পিচ ঢালা পথ থেকে শুরু করে গুলশান বনানীর অভিজাত এভিনিউগুলোতে আজ এক অদ্ভুত প্রশান্তিকর নিস্তব্ধতা বিরাজ করছে। আজ আর কোনো মন্ত্রীর গাড়ির আগে পিছে পুলিশের পিকআপ ভ্যান সাইরেন বাজিয়ে ছুটছে না। আজ আর সাধারণ মানুষকে রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জিম্মি হয়ে থাকতে হচ্ছে না, কারণ ক্ষমতার অলিন্দে আজ এমন এক রুদ্ধশ্বাস সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা এই দেশের ভিআইপি সংস্কৃতির অহংকারের কফিনে আক্ষরিক অর্থেই শেষ পেরেকটি ঠুকে দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার ডেস্ক থেকে এমন একটি নির্দেশে স্বাক্ষর করেছেন যা শুনে মন্ত্রিসভার অনেক সদস্যেরই হয়তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। রাষ্ট্রীয় ব্যয় কমানো, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর তীব্র জনবল সংকট মোকাবেলার লক্ষ্যে সরকারের 18 জন পূর্ণমন্ত্রীর জন্য বরাদ্দকৃত বিশেষ পুলিশ এসকর্ট বা প্রোটোকল সুবিধা সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এটি কোনো সাধারণ প্রশাসনিক রদবদল নয়, এটি হলো একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের বুক থেকে সামন্তবাদী বা জমিদারি প্রথার অহংকারকে শেকড়শুদ্ধ উপড়ে ফেলার এক মহাকাব্যিক সূচনা। ঘটনার পেছনের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে তাকাতে হবে কয়েক মাস আগের দিনগুলোতে। গত 17 ফেব্রুয়ারি, জুলাই আগস্টের সেই রক্তস্নাত গণ অভ্যুত্থানের পর যখন তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার শপথ গ্রহণ করে, তখন দেশের পরিস্থিতি ছিল এক চরম অস্থিতিশীলতার মধ্যে। আইন শৃঙ্খলা ব্যবস্থা ছিল ভঙ্গুর, আর চারিদিকে ছিল এক অদৃশ্য ভয়ের ছায়া। সেই সময় দায়িত্ব গ্রহণের পর রাজধানীর ভেতরে যাতায়াতের জন্য এবং নিরাপত্তার স্বার্থে অধিকাংশ পূর্ণ মন্ত্রীকে বিশেষ পুলিশ এসকর্ট বা প্রোটোকল দেওয়া হয়েছিল। মন্ত্রীদের গাড়ির আগে ও পরে পুলিশের গাড়ির সাইরেন বাজিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করত। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এই প্রোটোকল অনেকের কাছে এক ধরনের স্ট্যাটাস সিম্বল বা ক্ষমতার অহংকারে পরিণত হতে শুরু করেছিল। কিছু মানুষ ভাবতে শুরু করেছিল যে এই লাল নীল বাতি আর পুলিশের সাইরেন ছাড়া বুঝি মন্ত্রী হওয়া যায় না। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এমন এক দর্শনে বিশ্বাস করেন যেখানে ক্ষমতার চেয়ে দায়িত্বের ওজন অনেক বেশি। তিনি খুব ভালো করেই জানেন যে দেশে সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ধুঁকছে, যে দেশের অর্থনীতি গত 15 বছর ধরে লুটেরাদের হাতে ক্ষতবিক্ষত হয়েছে, সেই দেশের মন্ত্রীদের এই রাজকীয় চলাফেরা সাধারণ মানুষের মনে চরম ক্ষোভের জন্ম দেয়। তাই তিনি শুরু করলেন নিজের ঘর থেকে। রাষ্ট্রীয় ব্যয় কমানোর মেগা উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বপ্রথম নিজের নিরাপত্তা বহরের আকার ছোট করার সিদ্ধান্ত নেন। একজন রাষ্ট্রপ্রধান যখন নিজের নিরাপত্তা কমিয়ে সাধারণ মানুষের কাতারে নেমে আসার সাহস দেখান, তখন মন্ত্রিসভার অন্য সদস্যদের জন্য সেটি এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে। প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপনের পরপরই তার নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোজা পুলিশ সদর দপ্তরকে ভিআইপি নিরাপত্তা ব্যয় কমানোর কঠোর নির্দেশ দেয়। আর গত সপ্তাহ থেকে অত্যন্ত নীরবে ধাপে ধাপে এই সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়। যখন পুলিশ সদর দপ্তর থেকে তালিকাটি প্রকাশ পেল, তখন সচিবালয়ের করিডোরগুলোতে এক অদ্ভুত গুমোট আবহাওয়া তৈরি হলো। 1, 2 বা 3 জন নয়, একেবারে 18 জন পূর্ণমন্ত্রীর বিশেষ এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে। কারা আছেন এই তালিকায়? ধর্ম, পরিবেশ, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ভূমি, শিল্প, তথ্য, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন, গৃহায়ন, ডাক ও টেলিযোগাযোগ এবং সড়ক পরিবহন সহ মোট 18টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের বিশেষ এসকর্ট সুবিধা চিরতরে বাতিল করা হয়েছে। এই মন্ত্রণালয়গুলোর মন্ত্রীরা এখন থেকে আর সাইরেন বাজিয়ে রাস্তা কাঁপিয়ে চলতে পারবেন না। তাদের গাড়ি এখন সাধারণ ট্রাফিকের মতোই সিগন্যালে দাঁড়াবে, সাধারণ মানুষের মতোই তারা যানজট অনুভব করবেন। তবে সরকার অত্যন্ত পেশাদারিত্বের সাথে একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, বিশেষ এসকর্ট সুবিধা তুলে নেওয়া হলেও মন্ত্রীদের ব্যক্তিগত নিরাপত্তা পুরোপুরি তুলে নেওয়া হয়নি। তাদের ব্যক্তিগত গানম্যান বা দেহরক্ষী, বাসভবনের নিরাপত্তা এবং রাজধানীর বাইরে সরকারি সফরের সময় প্রয়োজনীয় পুলিশের নিরাপত্তা আগের মতোই থাকবে। অর্থাৎ জীবন রক্ষার জন্য যেটুকু নিরাপত্তা দরকার ঠিক ততটুকুই রাখা হয়েছে। শুধু লোক দেখানো বা অহংকার প্রদর্শনের যে বিশেষ এসকর্ট ব্যবস্থা, তা কঠোর হাতে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজনীতি বা রাষ্ট্র পরিচালনায় সব মন্ত্রণালয়ের গুরুত্ব বা সংবেদনশীলতা সমান হয় না। একটি রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা, অর্থনীতি এবং কূটনীতির মতো বিষয়গুলো সবসময় সর্বোচ্চ ঝুঁকির মধ্যে থাকে। তাই দায়িত্বের চরম গুরুত্ব, সংবেদনশীলতা এবং ভূরাজনৈতিক হিসাব নিকাশ বিবেচনা করে 6 জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এই বিশেষ এসকর্ট সুবিধা বহাল রাখা হয়েছে। তারা হলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির।
এই 7 জন ব্যক্তি বর্তমানে রাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ ফাইলগুলো নিয়ে কাজ করছেন, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী, যাদের সিদ্ধান্ত সরাসরি আন্তর্জাতিক পরাশক্তি বা অভ্যন্তরীণ মাফিয়াদের স্বার্থে আঘাত হানছে। তাদের নিরাপত্তা সামান্যতম শিথিল করার অর্থ হল রাষ্ট্রকে চরম হুমকির মুখে ফেলে দেওয়া। এই তালিকা প্রমাণ করে যে প্রধানমন্ত্রী তারেক রহমান আবেগের বশবর্তী হয়ে কোনো ঢালাও সিদ্ধান্ত নেননি। তিনি অত্যন্ত সূক্ষ্ম, গাণিতিক এবং পেশাদারিত্বের সাথে রাষ্ট্রের নিরাপত্তার সাথে কোনো আপোষ না করেই এই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এই এসকর্ট বাতিলের পেছনের কারণ খুঁজতে গেলে আমরা কেবল ব্যয় সংকোচন বা জ্বালানি সাশ্রয়ের গল্পই পাবো না, আমরা দেখতে পাবো বাংলাদেশ পুলিশ বাহিনীর এক চরম অমানবিক এবং নীরব আর্তনাদের চিত্র। ঢাকা মহানগর পুলিশের গোপন ডেটা বা তথ্য ভাণ্ডার থেকে যে পরিসংখ্যান বেরিয়ে এসেছে তা শুনলে যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ আটকে উঠবেন। বর্তমানে রাজধানীতে ৪৯ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় সরাসরি দায়িত্ব পালন করছেন ১৬৯১ জন পুলিশ সদস্য। অথচ প্রোটোকল ম্যানুয়াল অনুযায়ী বিশাল ভিআইপি বহরের নিরাপত্তার জন্য প্রয়োজন ২৫৭৫ জন পুলিশ সদস্য। অর্থাৎ ডিএমপিতে প্রায় ৯০০ জন ভিআইপি নিরাপত্তা সদস্যের বিশাল ঘাটতি রয়েছে। এই ৯০০ জনের কাজ কে করছে? ওই ১৬৯১ জন পুলিশ সদস্যকেই ওভারটাইম বা অতিরিক্ত ডিউটি করে এই ঘাটতি পূরণ করতে হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে অপারেশনাল যানবাহনের এক চরম সংকট। ২০২৪ সালের জুলাই-আগস্টের সেই প্রলয়ঙ্কারী গণঅভ্যুত্থানের সময় যখন সারা দেশ জ্বলছিল, তখন ভিআইপি নিরাপত্তা ইউনিটের বেশ কয়েকটি দামি যানবাহন চরমভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছিল। সেই গাড়িগুলো এখনও পুরোপুরি প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে অনেক ক্ষেত্রেই একটি গাড়িকে একাধিক ভিআইপি নিরাপত্তায় পালাক্রমে ব্যবহার করতে হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের মতে, জনবল ও যানবাহনের এই চরম সংকটের কারণে নিরাপত্তা সদস্যদের দীর্ঘ সময়, কখনো কখনো টানা ১৪ থেকে ১৬ ঘন্টা ডিউটি করতে হচ্ছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিআইপিদের গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে পুলিশ সদস্যদের উপর কি পরিমাণ অমানবিক শারীরিক ও মানসিক চাপ তৈরি হচ্ছে তা কেউ কখনো ভেবে দেখেনি। একজন পুলিশ সদস্য যিনি রাতে ঠিকমতো ঘুমোতে পারেন না, যার পরিবারের খোঁজ নেওয়ার সময় নেই, তিনি কিভাবে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করবেন? ভিআইপিদের এই মেকি অহংকার মেটাতে গিয়ে পুরো পুলিশ বাহিনীর কর্মক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দেওয়া হচ্ছিল। আমাদের এই উপমহাদেশে ভিআইপি সংস্কৃতির শেকড় পোতা আছে সেই ব্রিটিশ ঔপনিবেশিক বা কলোনিয়াল আমল থেকে। ব্রিটিশরা যখন এই দেশ শাসন করত, তখন তারা সাধারণ মানুষকে বুঝিয়েছিল যে শাসক এবং শাসিতের মধ্যে একটি বিস্তর ফারাক থাকতে হবে। শাসকের যাওয়ার পথে সাধারণ মানুষকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে। ব্রিটিশরা চলে যাওয়ার পর আমাদের এই দেশীয় রাজনীতিকরা সেই একই ভূত নিজেদের ঘাড়ে চাপিয়ে নিয়েছিলেন। তারা ভুলে গিয়েছিলেন যে একটি গণতান্ত্রিক দেশে মন্ত্রী মানে প্রভু নন, মন্ত্রী মানে হলেন জনগণের সেবক। যে সেবক জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান, তিনি কিভাবে জনগণের রাস্তা বন্ধ করে সাইরেন বাজিয়ে যেতে পারেন? গত ১৫ বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই ভিআইপি কালচার এমন এক চরম, নগ্ন এবং পৈশাচিক রূপ নিয়েছিল যে একজন সাধারণ পাতি নেতা বা যুবলীগের ক্যাডারও পুলিশের প্রোটোকল নিয়ে রাস্তা কাঁপিয়ে চলত, আর সাধারণ মানুষ জ্যামে আটকে থেকে অ্যাম্বুলেন্সের ভেতরে আপনজনের মৃত্যু দেখতে বাধ্য হতো। তারেক রহমান আজ সেই উপনিবেশের ভূতকে বোতলে ভরে সাগরে ছুঁড়ে ফেলেছেন। তিনি মন্ত্রীদের বুঝিয়ে দিয়েছেন, আপনারা যদি নিজেদের বড় নেতা মনে করেন, তবে নিজেদের কাজ দিয়ে তা প্রমাণ করুন। সাইরেন বাজিয়ে, লালবাতি জ্বালিয়ে আর সাধারণ মানুষকে জিম্মি করে নিজেদের বড়ত্ব প্রমাণের দিন চিরতরে শেষ। এই সিদ্ধান্তটি আসলে একটি মনস্তাত্ত্বিক বিপ্লব। এটি মন্ত্রীদের অহংকার ভেঙে তাদের সাধারণ মানুষের কাতারে নামিয়ে আনার এক নিখুঁত থেরাপি। যখন একজন মন্ত্রী সাধারণ মানুষের মতো জ্যামে বসে থাকবেন, তখন তিনি বুঝতে পারবেন ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থা কতটা জঘন্য। তখন তিনি এসি রুমে বসে উন্নয়নের ফাঁপা বুলি আওড়ানোর বদলে সত্যিই রাস্তাঘাট ঠিক করার জন্য কাজ শুরু করবেন। এই এসকর্ট বাতিলের ফলে রাষ্ট্রের কি পরিমাণে অর্থনৈতিক সাশ্রয় হবে তার একটা ছোট হিসাব করা যাক। 18 জন মন্ত্রীর জন্য বরাদ্দকৃত পুলিশের অন্তত 36 থেকে 50টি গাড়ি, সেগুলোর প্রতিদিনের হাজার হাজার লিটার জ্বালানি তেল, 1691 জন পুলিশের ওভারটাইম এবং আনুষঙ্গিক লজিস্টিক খরচ, সব মিলিয়ে এই খাত থেকে প্রতি মাসে রাষ্ট্রের কোটি কোটি টাকা স্রেফ বাতাসে উড়ে যাচ্ছিল। তারেক রহমানের এই একটি সিদ্ধান্তে সেই কোটি টাকা এখন বেঁচে যাবে। যে টাকা দিয়ে মন্ত্রীদের সাইরেন বাজানো হতো, সেই টাকা এখন ব্যয় হবে সাধারণ মানুষের জন্য। হয়তো সেই টাকা দিয়ে পুলিশের আধুনিকায়ন হবে, হয়তো সেই টাকা দিয়ে কোনো প্রত্যন্ত অঞ্চলের স্কুলের ছাদ ঠিক করা হবে, অথবা হয়তো সেই টাকা দিয়ে স্বাস্থ্য খাতে নতুন কোনো সরঞ্জাম কেনা হবে। সবচেয়ে বড় কথা, সীমিত এবং ক্লান্ত পুলিশ সদস্যদের এখন আর ভিআইপিদের পেছনে দৌড়াতে হবে না। তাদের এখন আরও কার্যকরভাবে, আরও ফোকাসড হয়ে রাষ্ট্রের মূল কাজ অর্থাৎ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, ছিনতাই ডাকাতি রোধ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় কাজে লাগানো যাবে। এটি একটি উইন উইন বা সর্বাত্মক লাভজনক পরিস্থিতি।
রাত শেষ হয়ে আসছে। ঢাকার রাজপথগুলো এখন অদ্ভুত রকম শান্ত। দূর থেকে ভেসে আসা সেই বুক কাঁপানো সাইরেনের শব্দ আজ আর কারো ঘুম ভাঙাচ্ছে না। রাস্তার পাশে ডিউটিরত ট্রাফিক পুলিশটি হয়তো আজ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তাকে আর ভিআইপির গাড়ি পার করার জন্য সাধারণ মানুষের গালি শুনতে হচ্ছে না। শেরেবাংলা নগরের সেই সুরক্ষিত কক্ষে হয়তো আজ রাতেও কোনো ঘুম নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো তার টেবিলে রাখা নতুন কোনো ফাইলের ওপর চোখ বোলাচ্ছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন, রাষ্ট্র মেরামত করার জন্য কোনো বিশাল জাদুর কাঠির প্রয়োজন নেই। প্রয়োজন শুধু একটি সদিচ্ছা এবং ইস্পাত কঠিন মেরুদণ্ড। একটি রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক থ্রিলার আজ তার সবচেয়ে চরম এবং স্বস্তিদায়ক ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। দাবার বোর্ডে ভিআইপি সংস্কৃতির অহংকার আজ আক্ষরিক অর্থেই কিস্তিমাত হয়ে গেছে।